গতদিন আমরা হচ্ছিল বন্ড অ্যাঙ্করেজের এই টপিকসটা শুরু করছিলাম, আজকে ওটাই কন্টিনিউ করবো। এখানে বন্ড স্ট্রেস বা এগুলো আমাদের পড়া হয়েছিল। আমরা আজকে শুরু করবো হচ্ছিল এই পর্যন্ত দেখানো হয়েছিল, তাই তো? আচ্ছা, আমি জাস্ট একটু ব্রিফলি বলে আসি। সেটা হচ্ছিল যে আমরা বেসিক্যালি একটা বিমের ক্ষেত্রে যে টেনসাইল রিইনফোর্সমেন্ট দেওয়া হয় সেটার ডেভেলপমেন্ট লেন্থ কতটুকু প্রয়োজন সেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতেছিলাম আজকে। তো সেই ডেভেলপমেন্ট লেন্থের জন্য আমরা একটা জেনারেল ইকুয়েশন, যেটা এসিআই কোড আমাদেরকে সাজেস্ট করে বা প্রেসক্রাইব করে, সেটা দেখছিলাম যে এখানে আসলে কি কি প্যারামিটার এটার সাথে ইনভলভ অবস্থায় থাকে। এখানে মোটামুটি আমরা আলোচনা করছিলাম যে যে কি কি প্যারামিটার আসতেছে, যে কভার কনক্রিট কতটুকু, বার স্পেসিং কতটুকু, বা কনফাইনিং রিইনফোর্সমেন্ট বা যেটাকে আমরা শেয়ার রিইনফোর্সমেন্ট বলি, এইটা কতটুকু আছে সেইগুলো। দেন হচ্ছে হলো যে রিইনফোর্সমেন্ট আমরা ইউজ করতেছি তার হচ্ছে হলো টেনসাইল স্ট্রেংথ কত, ফিল্ড স্ট্রেংথ যেটা, অথবা হচ্ছে বার ডায়ামিটার, এই সব প্যারামিটার গুলো আসলে প্রয়োজন হয়। তো এটা তোমরা ইকুয়েশনটা দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারতেছো যে যদি সব জায়গার কভার, তারপরে হচ্ছে রিইনফোর্সমেন্টের ডায়ামিটার, যেটা শেয়ার রিইনফোর্সমেন্ট, এরকম যদি করতে হয়, এটা আসলে একটু কমপ্লিকেটেড হয়ে যায়। অনেক ডিটেইল আসলে ক্যালকুলেশন করে দেন ডেভেলপমেন্ট লেন্থটা বের করতে হবে। তো প্র্যাকটিক্যাল ইউজের জন্য আমাদেরকে কিছুটা সিম্পলিফিকেশনের দরকার হবে, যেটা আমি একটু পরে দেখাবো। ইন এডিশন, এই যে প্যারামিটারগুলো এখানে বলা আছে, যে টেনসাইল স্ট্রেংথ অফ কনক্রিট, থিকনেস অফ কনক্রিট, কভার, ডায়ামিটার, শেপ, ট্রান্সভার্সিটি, এই কয়েকটা প্যারামিটারের বাইরেও আরো কিছু প্যারামিটার আছে যেগুলোর উপরে এই ডেভেলপমেন্ট লেন্থটা কিছুটা হলেও ডিপেন্ড করে। সেই প্যারামিটারগুলোকে ইনকর্পোরেট করে এসিআই কোড আমাদেরকে জাস্ট আগে যেই ইকুয়েশনটা দেখলাম সেটার সাথে দেখো কিছু প্যারামিটার মাল্টিপ্লিকেশন হিসাবে, ফ্যাক্টর হিসাবে দিয়ে, বা ডিভাইড করার একটা ফ্যাক্টর হিসাবে দিয়ে আমাদেরকে সাজেস্ট করতেছে। এই প্যারামিটার গুলো আসলে কি কি সেটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, কারণ প্র্যাকটিক্যালি যদি তুমি ইউজ করতে যাও তখন তোমার এই প্যারামিটার গুলো লাগবে। তার মানে ডিটেইল যে ইকুয়েশনটা আমরা দেখলাম সেইটারই একটা মডিফাইড ভার্সন হচ্ছিল এটা। এখানে কিছু আদার প্যারামিটার ইনকর্পোরেট করা আছে। সো ফার্স্টটা যদি আমরা দেখি, যে কাস্টিং পজিশন ফ্যাক্টর। তো কাস্টিং পজিশন ফ্যাক্টরে যেটা হচ্ছে, বলতেছে যে মোর দ্যান 12 ইঞ্চি অফ ফ্রেশ কনক্রিট ইজ প্লেসড বিলো হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট এন্ড আদার সিচুয়েশন। এভাবে আসলে বললে এভাবে বুঝতে পারবে না। আমরা যদি সিচুয়েশনটাকে একটু ড্র করার চেষ্টা করি তাহলে বুঝো যে কি হয়। সে ধরো এটা একটা বিম, ক্যান্টিলিভার বিম। আমরা নেগেটিভ রিইনফোর্সমেন্টের জন্য ডেভেলপমেন্ট লেন্থ চিন্তা করব। তার মানে আমরা এই রিইনফোর্সমেন্টটা, এইটার জন্য এলডি কত সেটাই আমাদেরকে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে যে রিইনফোর্সমেন্টটার আমি ডেভেলপমেন্ট লেন্থ বের করব, এর নিচে, দ্যাটস মিন এর নিচে যদি মোর দ্যান 12 ইঞ্চ কনক্রিট কাস্টিং করা হয়, সেই ক্ষেত্রে এই ফ্যাক্টরটাকে বলা হচ্ছে 1. আর যদি আদার সিচুয়েশন বলতেছে, দ্যাটস মিন হচ্ছে লেস দ্যান 12 ইঞ্চি ফ্রেশ কনক্রিট যদি থাকে, সেই ক্ষেত্রে ফ্যাক্টরটা ধরতে বলতেছে 1। এগুলো ইম্পেরিক্যাল ফ্যাক্টর, তারা বিভিন্ন টেস্ট করে এগুলো জেনারেলি ডেভেলপ করে। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই কাস্টিং পজিশন ফ্যাক্টরটা হলো এটা, যে আমরা যে রিইনফোর্সমেন্টটা বের ডেভেলপমেন্ট লেন্থ বের করব, সেই ডেভেলপমেন্ট লেন্থটা বের করার সময় দেখতে হবে যে এই পার্টিকুলার হরাইজন্টাল যেই রিইনফোর্সমেন্ট, এটার নিচে কতটুকু কনক্রিট কাস্টিং করা হয়েছে। এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। এটা গেল স্যার একটা জিনিস। স্যার হ্যাঁ, এইটা কি সবসময় নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রেই? নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে, বাট পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে দেখো কি হবে। তো পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এটা আমার পজিটিভ মোমেন্ট, এটার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা আসার কথা? স্যার 1 চিন্তা, ইঞ্চি, হ্যাঁ, সরি স্যার 1, 1.0।
1 চলে আসার কথা, কারণ এটার নিচে জেনারেলি আমরা যে কভার কনক্রিট দেই সেটা ম্যাক্সিমাম হয়তো বা কত হবে 3 থেকে 4 ইঞ্চি, এর বেশি হবে না। সো সেই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরটা 1 চলে আসবে। সো এটা কেস বেসিসে তোমার চেঞ্জ হবে। তো এটা একটা প্যারামিটার গেল। সেকেন্ড যে প্যারামিটারটা বলতেছে সেটা হচ্ছে ইপক্সি কোটিং ফ্যাক্টর। ইপক্সি কোটিং ফ্যাক্টরটা কি? ধরো যে তোমার একটা নরমাল সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে তুমি একটা রিইনফোর্সমেন্টকে এমবেড করে এটাকে হচ্ছে টেনে বের করবা। এই কেসটা এবং এই কেস আরেকটা, যেখানে হচ্ছে তুমি রিইনফোর্সমেন্টটা দিবা, কিন্তু রিইনফোর্সমেন্টটা দেওয়ার আগে এখানে কিছু ইপক্সি হয়তো বা দিয়ে দিবা। তাহলে কোনটার ক্ষেত্রে বন্ড বেশি হবে? হুম, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার সেকেন্ডটার ক্ষেত্রে। এটা ডিরেক্টলি আসলে বলা যাবে না, কারণ এটা হচ্ছে তুমি যখন কংক্রিট কাস্টিং করবা তখন এই রিইনফোর্সমেন্টটাকে ভিতরে এমবেড করে রাখা হচ্ছে, সো এটার বন্ডটা একরকম হবে। আর এইখানে যেটা হবে যে ফার্স্টে তুমি হয়তোবা এরকম ছিদ্র করে রাখবা, দেন হচ্ছে ইপক্সি দিবা, তারপরে হচ্ছে স্টিলটাকে দিবে। সো এটার ক্ষেত্রে বন্ডটা একটু কম হওয়ার কথা, কারণ এটা একটা উইক পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হয়তোবা আমাদের স্ট্রেংথ একটু কম পাবো আমি। আচ্ছা, এখন এই যে ইপক্সি কোটেশন, এইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে ফ্যাক্টর গুলো বলা আছে। যে যদি ইপক্সি কোটেড বা জিঙ্ক কোটেড হয় এবং ইপক্সি ডুয়াল কোটেড বার অর ওয়্যার, যে কোনো টাইপের ইপক্সি টাইপ হইল, প্লাস বলতেছে কভার হচ্ছে লেস দেন 3 ডিবি, যে কংক্রিট কভার থাকতেছে সেটা হচ্ছে বার ডায়ামিটার 3 গুণের চেয়ে কম, অথবা ক্লিয়ার স্পেসিং বলা হচ্ছে লেস দেন 6 ডিবি। যদি এই কন্ডিশন গুলো ফুলফিল করে তাহলে আমাকে ফ্যাক্টরটা বলতেছে 1.5। আর আরেকটা জিনিস বলতেছে, যদি শুধু উপরের কন্ডিশনটা ফুলফিল করে, যে অল আদার ইপক্সি কোটেড অর জিঙ্ক আর ইপক্সি ডুয়াল কোটেড বার অর ওয়্যার, বাট এইটা, তাহলে কি হবে? মোর দেন 3 ডিবি, মোর দেন 6 ডিবি, যদি এরকম কেস হয়, মানে আদার যত কেস আছে সেটা বলতেছে, সেটার ক্ষেত্রে ফ্যাক্টরটা হচ্ছে 1.2। আর বলতেছে যদি আনকোটেড বা জিঙ্ক কোটেড গ্যালভানাইজড রিইনফোর্সমেন্ট হয়, সেটা বলা হচ্ছিল 1। এখন আমার প্রশ্ন যেটা সেটা হলো যে এই যে ইপক্সি কোটেড এবং আনকোটেড, এই জিনিসগুলো আসলে আমাদের কোন ক্ষেত্রে ইপক্সি দিতে হবে বা কোন ক্ষেত্রে ইপক্সি দরকার হবে না, এটা কি তোমরা বুঝতে পারো যে কখন ইপক্সি লাগতে পারে আরসিসিতে? কোনো এক্সাম্পল তোমাদের দেখা মতে আছে যে ইপক্সি ইউজ করা হয়? একটু কথাবার্তা বলো। স্যার ইপক্সি কি ইউজ করা হয় যাতে আমাদের রেইনফোর্সমেন্টটা মরিচা না ধরে? আহ না, ইপক্সিটা আসলে মরিচা না ধরার জন্য আসলে করা হয় না, অ্যাকচুয়ালি করা হয় অন্য একটা পারপাস। স্যার এটা কি বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ভালো কাজ করে? বাইন্ডিং ম্যাটেরিয়াল বলতে পারবো না, মানে বন্ড তৈরি করবে স্বাভাবিকভাবে, বুঝতেই পারতেছে, বন্ড অবশ্যই তৈরি করবে, বাট বাইন্ডিং ম্যাটেরিয়াল, এরকম বাইন্ডিং ম্যাটেরিয়াল আমরা জেনারেলি বলি হচ্ছিল যে যেটা এগ্রিগেট গুলাকে একসাথে বাইন্ড করে সেগুলো। আচ্ছা, এরকম সেকশন কি তোমরা দেখছো কোথাও? আমাদের এই যে মেট্রো রেল বা বিভিন্ন জায়গায় এরকম জি সেকশন স্যার। দেখছো? জি স্যার। সেকশন গুলা যখন তৈরি করা হয় তখন হয়তোবা অনেকে দেখে থাকতে পারো, যেরকম ছিদ্রগত জায়গা রাখা ছিল, তাই না? যখন এক একটা সেগমেন্ট আকারে জি এগুলো স্যার। রাখা ছিল, এবং এই যে সেগমেন্ট গুলো আছে এগুলো কিন্তু খুব ছোট ছোট, এরকম এক একটা করে সেগমেন্ট হয়তো বা খুব ছোট, এরকম একটার পর একটা সেগমেন্ট আসলে জোড়া দিয়ে দিয়ে আমরা হচ্ছে আমাদের টোটাল যে ডেক বা আমরা যেটাকে ব্রিজের পোর্শন বলতেছি, এলিভেটেড পোর্শন বলতেছি, এরকম তৈরি করতেছে, তাই তো? মানে এটা একটা আলাদা পোর্শন, এটা একটা আলাদা পোর্শন, এটা একটা আলাদা পোর্শন। এখন তোমাদের মাথায় কি কখনো কোশ্চেন আসছে যে এখানে আসলে কিভাবে জয়েন্টটা দেয়?
স্ক্রু দিয়ে স্ক্রু দিয়ে জয়েন্ট দেওয়া যাবে? স্যার এই যে মানে যে হোলগুলোর এদিকে স্যার একটা যে এক্সট্রা রড দেয় সেটা হলো হ্যাঁ। এরকম করে জয়েন করে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যে কাজটা করে যে আমাদের, আমি আসতেছি এটাতে, আমাদের অ্যাকচুয়ালি দুইটা পোর্শন আছে কনক্রিটের। একটা আমরা বলেছিল আরসিসি, রিইনফোর্সড সিমেন্ট কনক্রিট, আর একটাকে বলা হচ্ছিল প্রি-স্ট্রেসড কনক্রিট, পিসি, যেটা তোমরা 3-2 এবং 4-1 হচ্ছিল আরেকটু ডিটেলস পড়বে যে প্রি-স্ট্রেসড কনক্রিট কি জিনিস। এটা হচ্ছে প্রি-স্ট্রেসড কনক্রিট। প্রি-স্ট্রেসড কনক্রিটে যেটা করতে হয়, এগুলো তো এমনি লেগে থাকবে না স্বাভাবিক। যেটা করা হয় এটার ভিতরে ফার্স্টে হচ্ছিল এরকম রিইনফোর্সমেন্ট দিয়ে পুরো জায়গাটাকে কভার করা হয়। স্টিল নাও এগুলো হ্যাঙ্গার দিয়ে ঝুলানো থাকবে যাতে একই অ্যালাইনমেন্ট সবকিছু মেনটেন করা যায়। সেগুলো হচ্ছিল ভিতরে এরকম ঢুকানো থাকে। প্রতিটা রিইনফোর্সমেন্ট বলো, স্ট্রাট বলে অনেক সময়, এই সবগুলাকে একসাথে হচ্ছিল তুমি ভিতরে ঢুকাই দিবে। ঢুকানোর পরে দেখবা যে কিছু মেকানিক্যাল ডিভাইস আছে, সেই ডিভাইস দিয়ে এগুলোকে টেনে লম্বা করার চেষ্টা করা হয়। একদিকে অ্যাঙ্কর করা থাকে, এরকম একদিকে অ্যাঙ্কর করা থাকে, অ্যাঙ্কর করে এটাকে টেনে কিছুটা লম্বা করা হয়। রিইনফোর্সমেন্টটাকে লম্বা করে দেন হচ্ছে হলো এই যে ছিদ্র জায়গাটা আছে, এই ছিদ্র জায়গার ভিতরে ইপক্সি ঢুকানো হয়। তারপরে যখন ইপক্সিটা শুকায় যায় ভিতরে, ইপক্সি শুকায় গেলে এই জায়গার তারগুলাকে কেটে দেওয়া হয় এবং এদিকে জ্যাক যেটা আছে এটাকেও খুলে ফেলা হয়, রিমুভ করে ফেলা হয়। তখন যে জিনিসটা হবে যে যেহেতু তুমি স্টিলটাকে আগে থেকে লম্বা করে রাখছিলা এবং এটাকে ইপক্সি দিয়ে তুমি এখানে লাগাই দিচ্ছ, এখন এটা কিন্তু আর ছোট হতে পারবে না। তাহলে সে কি করবে, সে কনক্রিটের যে প্রতিটা ডেক আছে এগুলোকে একটার সাথে আর একটাকে আটকায় রাখবে। এইসব প্রি স্ট্রেস কনক্রিটের ক্ষেত্রে আমাদের জেনারেলি হচ্ছে হলো ইপক্সি প্রয়োজন হয় প্রি স্ট্রেসিং এর জন্য। তো ইপক্সিটা আমাদের নর্মাল আরসিসি তে হয়তো বা লাগে না, আমরা এখন একাডেমিকে যা পড়তেছি এই আরসিসি তে, বাট নেক্সট সেমিস্টারে যে তোমরা যখন প্রি স্ট্রেস কনক্রিটের হালকা একটু পোর্শন পড়বা বা 4-1 যে দেখবা যে আরেকটা কোর্স আছে যে প্রি স্ট্রেস কনক্রিট, এটা যেমন আরসিসি এটা প্রি স্ট্রেস কনক্রিট, তো সেইগুলা ক্ষেত্রে আমাদের আসলে এই ধরনের ইপক্সির প্রয়োজন হয়। সো এই দুইটার মেইনলি আমাদের হচ্ছে হলো প্রি স্ট্রেস কনক্রিটের ক্ষেত্রে লাগবে। আমাদের পার্টিকুলার এই কোর্সে মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে আনকোটেড যেটা আছে ফ্যাক্টর সেটাই আসলে ধরতে হবে। আর জিনিসগুলো জেনে রাখো, এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, তো এখানে আরেকটা লিমিটেশন আছে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? স্যার আনকোটেড তাহলে স্যার আরসিসির জন্য স্যার, আর ইপক্সি হচ্ছে স্যার প্রি স্ট্রেসড কনক্রিট। জেনারেলি বলতেছি আমি, ঠিক আছে? আরসিসি তে জেনারেলি ইপক্সি দেয়া হয় না। আচ্ছা, এখন এই যে দুইটা ফ্যাক্টর আছে, এই দুইটা ফ্যাক্টর নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, কিন্তু এসিআই কোড আমাদেরকে এটাও বলে আমি দুইটা ফ্যাক্টর যখন নিব তখন এই ফ্যাক্টর দুইটার মাল্টিপ্লিকেশন 1.7 এর চেয়ে বেশি হতে পারবে না। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা ধরো 1.3 হলো 1.5 হলো, মাল্টিপ্লাই করলে অনেক বেশি হয়ে যাবে, তখন আমাকে 1.7 ধরতে হবে, আদারওয়াইজ অনেক বেশি ডেভেলপমেন্ট লাগবে। সো এই কন্ডিশনটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে হলো সাই এস, সেটা হচ্ছে হলো রিইনফোর্সমেন্টের সাইজ ফ্যাক্টর। এটা মোটামুটি কনস্ট্যান্ট দুইটা জিনিস। একটা বলতেছে যে নাম্বার 6 অর স্মলার ডায়ামিটার বারের জন্য যে 0.8 ইউজ করতে হবে, আর নাম্বার 7 অর লার্জার বার সেটার জন্য 1। তো এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে দেই, সেটা হলো নাম্বার 6 এবং নাম্বার 19 কনফিউজ হওয়ার কিছু নাই। এই নাম্বার 6 এর অর্থ হচ্ছে হলো আমরা যেটাকে নাম্বার 6 বলে থাকি, দ্যাটস মিন 6/8 ইঞ্চ। এখানে নাম্বার 19 বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে 19 মিলিমিটার। সো দুইটা আসলে একই জিনিস, বাট এখানে মিলিমিটারে, ইন টার্মস অফ মিলিমিটার। আর এটা হলো নাম্বার 6 বলতে এটা আমেরিকান সিস্টেম, যে নাম্বার 6 বলতে 6/8 ইঞ্চ ধরে। আর ব্রিটিশ যেটা আছে, ব্রিটিশটা হচ্ছে নাম্বার 19 বলতে ওটা 19 মিলিমিটার করছে। সো এখানে আমরা আমাদের পার্টিকুলার কোর্সে আমরা কিন্তু এপিএস সিস্টেমে করতেছি। সো নাম্বার 6 আমাদের চিন্তা করতে হবে, নাম্বার 9টা আমাদের জন্য এই মুহূর্তে প্রয়োজন নাই, বাট প্র্যাকটিক্যাল কাজে আবার বাংলাদেশে মিলিমিটার ইউজ করা হয়। আচ্ছা, তাহলে গেল এই তিনটা ফ্যাক্টর সম্পর্কে আমাদের একটা আইডিয়া পেলাম।
এখন আরেকটা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে কনক্রিটের ফ্যাক্টর। কনক্রিটের যে এগ্রিগেট আছে সেটা। তো এখানে দেখো দুইটা ফ্যাক্টর আছে, খুব ইজি। একটা হচ্ছে যে লাইট ওয়েট এগ্রিগেট কনক্রিট ফ্যাক্টর, যদি এরকম হয় সেই ক্ষেত্রে বলতেছে যে 0.75 হতে হবে এই ফ্যাক্টরটা। আর যদি নর্মাল ওয়েট কনক্রিট হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে 1। লাইট ওয়েট এগ্রিগেট সম্পর্কে তোমাদের কি আইডিয়া আছে কোনো? লাইট ওয়েট এগ্রিগেট কথাবার্তা বলো। জি না স্যার। আচ্ছা, তোমাদের যখন ম্যাটেরিয়াল পড়ছো তোমরা অবশ্যই হয়তোবা খেয়াল করছো, যদি মনে থাকে সবার, সেটা হলো যে কনক্রিটের যে স্ট্রেংথ আসে, স্ট্রেংথের একটা বড় অংশ আসে হচ্ছে কোর্স এগ্রিগেট থেকে। এবং যদি কোর্স এগ্রিগেটের ডেনসিটি চিন্তা করো, কোর্স এগ্রিগেটের ডেনসিটি অ্যারাউন্ড এরকম থাকে যে তোমার 1600 থেকে 2000 কেজি পার মিটার কিউব। তার মানে কনক্রিটের ম্যাক্সিমাম ওয়েটটাই আসে আসলে কোর্স এগ্রিগেট থেকে। সো এই যে কোর্স এগ্রিগেট, আমি যদি কোনো একটা বিল্ডিং এর বা কোনো একটা যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে যদি বলি, আরসিসি স্ট্রাকচার, সেটার যদি সেলফ ওয়েট কমাইতে চাই, আমরা অলরেডি সেলফ ওয়েটের জন্য ডিজাইন করছি, দেখতেই পাচ্ছ যে সেলফ ওয়েট আসে অনেক। সেলফ ওয়েটের যদি পোর্শনটা কমাইতে চাই, লাইট ওয়েট একটা বিল্ডিং বা স্ট্রাকচার তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, লাইট ওয়েট এগ্রিগেট ইউজ করতে হয় কনক্রিটের মধ্যে। লাইট ওয়েট এগ্রিগেট বলতে যেটার ওজন কম হবে স্বাভাবিক আমাদের কোর্স এগ্রিগেট থেকে। অনেক সময় দেখবা যে বিভিন্ন ওভেন টাইপের যেগুলো আছে, ফার্নেস বলে যেগুলোকে, সেইগুলা থেকে কিছু জিনিস পাওয়া যায় যেগুলো ওয়েট অনেক কম হয় কিন্তু এগ্রিগেটের মতো ইউজ করা হয়, যেমন পোড়ামাটি টাইপের জিনিসগুলো, তার ওয়েট খুব কম হবে কিন্তু সেটা এনাফ স্ট্রেংথ দিতে পারবে। তো জেনারেলি মেনশন করা থাকে যদি লাইট ওয়েট কনক্রিট প্রয়োজন হয়। বাট আমাদের আরসিসির ক্ষেত্রে আমরা এখন যে কোর্স করতেছি, মোস্ট অফ দ্য টাইম হচ্ছে নর্মাল ওয়েট কনক্রিটই আমরা চিন্তা করতেছি। সেটা ওই ফ্যাক্টরগুলো আমরা কেস বেসিসে ব্যবহার করতে পারবো। আর সিবি এবং কেটিআর যে ফ্যাক্টরগুলো, এগুলো আমরা লাস্ট দিন কথা বলছিলাম যে সিবি হচ্ছে যে স্পেসিং অফ দ্য বার অথবা হচ্ছে কভার ডাইমেনশন। সো এগুলো আমরা মোটামুটি এখন জানি যে স্পেসিং কি জিনিস, দুইটা বারের মধ্যে যে ডিসটেন্স সেটা হচ্ছে স্পেসিং, আর কভার ডাইমেনশন অ্যাজ ইট ইজ বুঝতে পারতেছি। আর ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট যেটা, সেটা হচ্ছে শেয়ার রিইনফোর্সমেন্ট আমি কতটুকু দিচ্ছি তার উপরে ডিপেন্ড করতেছে। তো এটা হচ্ছে কেটিআর। এখন এই যে পুরো ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আসলে দেখে দেখো যে অনেক কিছু আসলে ক্যালকুলেট করতে হবে। এই সবগুলো ফ্যাক্টর ক্যালকুলেট করতে হবে, তারপর সিবি কেটিআর এইগুলো সব করে দেন হচ্ছে আমি একটা রিইনফোর্সমেন্টের বার ডায়ামিটার বের করব। তো প্র্যাকটিক্যালি এটা আসলে খুব কমপ্লিকেটেড হয়ে যায়। এই কারণে এসিআই কোড আমাদেরকে খুব সিম্পল কিছু ইকুয়েশন প্রপোজ করে, ওই ডিটেল ইকুয়েশনের উপরে ডিপেন্ড করে। জিনিসটা এরকম না যে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এইটাকেই সিম্পলিফাই করে, এখানে সিবি কেটিআর এগুলো আর প্রয়োজন নাই, এগুলো না দিয়ে ওরা আমাদেরকে আরেকটু সিম্পলিফাই করে এরকম কিছু ইকুয়েশন দিচ্ছে এই টেবিলে। যে টেবিলটা কি বলতেছে দেখো, কেস হচ্ছে তিনটা আলাদা আলাদা কেস বলতেছে। ধরো আমি এই পার্টিকুলার রিইনফোর্সমেন্টের জন্য বের করতে চাচ্ছি ডেভেলপ করতে, বলতেছে যে ক্লিয়ার স্পেসিং অফ বার অর ওয়্যার বিং ডেভেলপড অর স্পাইসড। তার মানে এখানে যে ক্লিয়ার স্পেসিং আছে সেটা যদি বার ডায়ামিটারের থেকে বড় হয়, ডিবি বলতে বোঝাচ্ছে বার ডায়ামিটার, এর চেয়ে বড় হয়, ক্লিয়ার কভার যেটা আছে, এখানে যে ক্লিয়ার কভার থাকবে বোথ সাইডে, ক্লিয়ার কভারটা যদি ডিবি এর চেয়ে বড় হয় এবং স্টিরাপ টাই যেগুলো আছে সেইটা যদি আমাদের কোডের যে মিনিমাম আছে তার চেয়ে বেশি হয়, তাহলেই আমরা হচ্ছে এই পর্যায়ে চলে যাবো। কোড মিনিমাম বলতে কি বোঝাচ্ছে আশা করি তোমরা বুঝবা। আমরা শেয়ার ডিজাইনের সময় মিনিমাম রিইনফোর্সমেন্ট কতটুকু হবে বা এস ম্যাক্স, যেটা শেয়ার ডিজাইনের সময় আমরা বের করছিলাম যে এস ম্যাক্স এসিআই কোড অনুযায়ী,
তো কোড মিনিমাম যদি আমরা ফলো করি তাহলে এই কন্ডিশনে যেতে পারবো। আর একটা কন্ডিশন বলতেছে যে যদি ক্লিয়ার স্পেসিং এটা টুয়াইস ডিবির চেয়ে বড় হয়, এটা ছিল ডিবি এর চেয়ে বড়, এটা হলো টুয়াইস ডিবি এর চেয়ে বড় হয় এবং ক্লিয়ার কভার ডিবির চেয়ে বড় হয়। সো এই আর একটা কন্ডিশন। আর এই দুইটা কন্ডিশন বাদে আদার যত কন্ডিশন আসে সব হচ্ছে এখানে ইনকর্পোরেট করা আছে। এই তিনটা কেস হতে পারে। এই তিনটা কেসে এখন দেখো যে নাম্বার 6 অর স্মলার বার এটার জন্য একটা কলাম, আর নাম্বার 7 অর লার্জার বার এটার জন্য আরেকটা কলাম। তো এটা আমাদেরকে চুজ করতে হবে। তার মানে আমাদের কি করব, আমরা যে কেসে যাব সেই কেসটাকে ধরো আমরা এই কেসেই যাচ্ছি, এই কেসে যে আমাদের রিইনফোর্সমেন্ট সাইজ কত, ডিবি কত, ধরো এটা নাম্বার 10 কথার কথা যে নাম্বার 10। সো নাম্বার 10 হলে আমরা হচ্ছে এই কেস থেকে এইখানে চলে যাব। আর এখানে তিনটা ভ্যালু থাকার কথা, এখানে একটা বলা আছে সেম অ্যাজ আবার, তার মানে এই ইকুয়েশনটা এখানে ব্যবহার করতে হবে। এরকম কেস বেসিসে আমাদের হচ্ছে ইকুয়েশন গুলো ব্যবহার করতে হবে। তাহলে ইকুয়েশন গুলো একটু পার্থক্য দেখো। তো আগেরটা ছিল 3/40 দেন আরো কিছু প্যারামিটার, এখানে সব জায়গায় হচ্ছে 60E এই জিনিসটা কমন আছে। এইগুলো ফ্যাক্টর যেটা আছে ফ্যাক্টরটাকে ওরা অ্যাকচুয়ালি কিছু চেঞ্জ করছে, 25, 20, 40, 3/40, এখানে 3/50। এখন মনে হতে পারে এগুলো কিভাবে আসছে, এগুলো আসলে যে তোমার হচ্ছে সাই সি এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলাকে এখানে ইনকর্পোরেট করে দেন হচ্ছে একবার এই ইকুয়েশনগুলো লিখে দিচ্ছে। তো আমরা হচ্ছে জেনারেলাইজড এই ইকুয়েশনগুলো ব্যবহার করবো আমাদের প্র্যাকটিক্যাল ইউজের ক্ষেত্রে, কারণ ওটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। এখন আমি যতই এখানে কথাবার্তা বলি না কেন, আমার ধারণা হচ্ছে আমরা ম্যাথ করলে জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, এখন দেখো কি বলতেছে যে একটা বিম কলাম জয়েন্ট, ঠিক আছে, এই বিম কলাম জয়েন্টের জন্য নেগেটিভ রিইনফোর্সমেন্টের আমাদের হচ্ছে এই রিইনফোর্সমেন্টের জন্য ডেভেলপমেন্ট লিঙ্ক কত বের করতে হবে। আমি একটু প্রবলেমটা পড়ি কারণ এখানে অনেক ইনফরমেশন আছে যেগুলো আমাদের কাজে লাগবে। A beam column joint in a continuous beam frame, building frame is shown in the following figure. Based on the frame analysis, the আমি হচ্ছে একটু শেয়ারটা অফ করে আবার শেয়ার দিচ্ছি, লেফট সাইডটা কেটে যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলতেছে যে based on the frame analysis, the negative steel requirement at the end of beam is 2.9 inches square. তার মানে এখানে যখন আমার রিইনফোর্সমেন্টের প্রয়োজন হয়েছিল, আমরা যেরকম ফ্লেক্সারাল অ্যানালাইসিস করে দেখছি যে কতটুকু স্টিল লাগে, সেটা বলছিল যে 2.9 ইঞ্চি স্কোয়ার প্রয়োজন হবে। বাট আমরা দিছি হচ্ছিল দুইটা নাম্বার 11 বার আর ইউজ প্রোভাইডিং এএস ইকুয়াল টু 3.12। বাট আমরা এখানে যে প্রোভাইড করছি দুইটা নাম্বার 11, এটা বেসিক্যালি এএস আমরা বেশি দেই একটু, সো 3.1। তো এই ইনফরমেশনটা আমাদের কাজে লাগবে পরে। তো বিম ডাইমেনশন বলা হচ্ছে 10 ইঞ্চি, 18 ইঞ্চি হলো ইফেক্টিভ ডেপথ, আর এইচ হলো 21 ইঞ্চি। আর এখানে যে স্টিরাপ আছে, স্টিরাপের ক্ষেত্রে বলা আছে the design will include number 3 stirrup spaced 4 at 3 inch and followed by a constant 5 inch spacing in the region of support. কি বলতেছে যে প্রথম 4টা স্টিরাপ এটা হচ্ছে 3 ইঞ্চি পর পর আছে, ঠিক আছে, এটা 3 ইঞ্চি পর পর আছে, followed by a constant 5 inch। তার মানে এখানে হচ্ছে 5 inch স্পেসিং এ আছে, আর এখানে হচ্ছে 3 inch স্পেসিং এ আছে। আচ্ছা, তো এইগুলাই বলা আছে। আর বলতেছে যে ক্লিয়ার কভার হচ্ছে 1.5 ইঞ্চ, যেটা এখানে দেখানো আছে ক্লিয়ার কভার। এখন নরমাল ওয়েট কংক্রিট ব্যবহার করতে বলছে 4000 psi, আর রিইনফোর্সিং বার হচ্ছে FY 60 KSI। এখন আলটিমেটলি আমাকে যেটা বলতেছে সেটা হলো যে ফাইন্ড দ্য মিনিমাম ডিসটেন্স LD at which the negative bar can be cut।
তার মানে এই জায়গায় যে রিইনফোর্সমেন্ট প্রয়োজন হয় এটার জন্য আমাদের এলডি কত, ডেভেলপমেন্ট লেন্থ কত সেটি বের করতে বলছে। সো বেসড অন দ্য ডেভেলপমেন্ট লেন্থ রিকোয়ার্ড স্টিল এরিয়া, এই জিনিসটা একটু ভালো করে দেখো যে বেসড অন ডেভেলপমেন্ট length development of the required steel area and the face of column, মানে এই জায়গাটাতে আমার যে রিকোয়ারমেন্ট সেটা বের করতে বলছে ইউজিং দ্য সিম্পলিফাইড ইকুয়েশন। আমরা সিম্পলিফাইড ইকুয়েশনটা ইউজ করে আমাদের হচ্ছিল ডেভেলপমেন্ট লেন্থটা বের করতে, তার মানে সিম্পল একটা ইকুয়েশন জাস্ট এখান থেকে নিয়ে সেটার বেসিসে কাজ করতে হবে। তো এইখানে তোমাদের লেফট সাইডের যে পোর্শনটা এইটা নিয়ে আমি আজকে কথা বলবো না, আমি কন্টিনিউয়াসলি এখন এই প্রবলেমটাকে সলভ করে যাব। তো আমরা এখন শুধুমাত্র এই বিমের যে পোর্শনটা আছে ডেভেলপমেন্ট লেন্থ এটার জন্য বের করবো। আরো কিছু জিনিস আছে যেমন তোমাদের অপরিচিত মনে হতে পারে, এগুলো আমরা ধীরে ধীরে পরে আসবো। তো আমরা প্রথমে যেই ইনফরমেশন গুলো লাগবে সেগুলো আগে বের করে নিই। আমাদের দুইটা বেসিক ইনফরমেশন লাগে, সেটা হলো যে ক্লিয়ার স্পেসিং অফ বার আর হচ্ছে হলো ক্লিয়ার কভার কতটুকু সেটা। আমরা যেহেতু বিম কলাম জয়েন্টের ডেভেলপমেন্ট লেন্থ বের করতে চাচ্ছি, এই রিইনফোর্সমেন্টটা এটা হলো টপ রিইনফোর্সমেন্ট। টপ রিইনফোর্সমেন্টের স্পেসিং লাগবে, দুইটা রিইনফোর্সমেন্টের মাঝখানে কতটুকু জায়গা আছে। আমি যদি বের করতে চাই আমার টোটাল উইডথ হচ্ছিল 10 ইঞ্চি আর ক্লিয়ার কভার বলা আছে স্টিরাপের ক্ষেত্রে 1.5 ইঞ্চি, তাহলে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি বাদ যাবে, মাইনাস হচ্ছিল 2 ইন্টু 1.5 ইঞ্চি। তারপরে এই যে রিইনফোর্সমেন্টটা আছে এই রিইনফোর্সমেন্টটার নিজের ডায়ামিটার হচ্ছে হলো 3/8 ইঞ্চি স্টিরাপ যেটা আছে। তাহলে এরকম কয়টা স্টিরাপ যাবে, একটা দুইটা, তাহলে 2 ইন্টু 3/8 ইঞ্চি। আমাদের যেহেতু মাঝখানে জায়গাটা দরকার, যে রিইনফোর্সমেন্টটাকে আমরা চিন্তা করতেছি সেইটার ডায়ামিটারটাও দুই দিক থেকে বাদ যাবে, তাহলে 2 ইন্টু নাম্বার 11 বার, তাহলে 11/8। এটা করলে আমাদের আসতেছে হচ্ছে 3.5 ইঞ্চ। তো 3.5 ইঞ্চটা দেখতে হবে যে আমার ডিবির চেয়ে বড় নাকি টুয়াইস ডিবির চেয়ে বড়, সেই জিনিসটা চেক করতে হবে। আমরা এখানে টুয়াইস ডিবি যদি বের করি, ডিবি বলতে হচ্ছিল যেই বারটা নিয়ে আমরা কাজ করতেছি, তার মানে এটা 11/8 ইঞ্চ, তাহলে 2 ডিবি 2.75, তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা যে 2.75 এর চেয়ে বেশি, তার মানে 2 ডিবি এর চেয়ে বড়। এটা ওকে আছে, ডিবি এর চেয়ে বড়, বাট এটা 2 ডিবি এর চেয়ে বড়। আমাদের যে কেসটা সেখানে যাইতে হলে এই দুইটার মধ্যে চেক করতে হবে, এটা একটা গেল। আর সেকেন্ড হচ্ছে হলো যে 11 নাম্বার বার যেটা আমরা ইউজ করতেছি সেইটার ক্লিয়ার কভার কত, এটা হচ্ছে হলো স্টিরাপের ক্লিয়ার কভার, যে এর বাইরে কতটুকু ডিস্টেন্স আছে ফেস থেকে। তাহলে 11 নাম্বার বারের যদি আমি ফেস থেকে ডিস্টেন্স চিন্তা করি তাহলে হবে 1.5 ইঞ্চি প্লাস হচ্ছে হলো আমার একটা স্টিরাপ ডায়া, তাহলে 1.5 ইঞ্চি প্লাস হচ্ছে একটা স্টিরাপ ডায়া, এটা করলে আমাদের আসছে 1.875 ইঞ্চ, যেটা ডিবি এর চেয়ে বড়। ডিবি হচ্ছে আমাদের 11 ইঞ্চি, সরি 11/8 ইঞ্চি, 1.375। তো আলটিমেটলি আমরা এখান থেকে দুইটা জিনিস পাচ্ছি, এক হচ্ছে হলো যে ক্লিয়ার কভারটা ডিবি এর চেয়ে বড় আর ক্লিয়ার স্পেসিং যেটা আছে সেটা হচ্ছে 2 ডিবি এর চেয়ে বড়। এই ইনফরমেশনটা নিয়ে আমাদের হচ্ছে হলো সেই টেবিলটায় যেতে হবে কোন কন্ডিশন স্যাটিসফাই করতেছে। তাহলে আমাদের স্যাটিসফাই করতেছে হচ্ছিল এই কন্ডিশনটা, ক্লিয়ার স্পেসিং যেটা এটা হচ্ছিল টুয়াইস ডিবি এর চেয়ে বড় আর ক্লিয়ার কভার যেটা আছে সেটা ডিবি এর চেয়ে বড়। তাহলে আমরা এই জায়গায় চলে যাব, যাওয়ার পরে আমরা দেখতেছি যে আমার 11 বার হচ্ছে হলো আমাদের প্রয়োজন 11 বারের জন্য, তাহলে 11 বার হচ্ছে এই রেঞ্জে পড়বে, নাম্বার 7 থেকে বড়। তাহলে আমাদের আসবে হচ্ছে সেম অ্যাজ এভার, এটা মানে এই ইকুয়েশনটা আমাদের ইউজ করতে হবে। তাহলে এলডি ইকুয়াল টু হবে এই পুরো ইকুয়েশনটা ডিভাইডেড হচ্ছে 20। তো এখন আমরা ওই ইকুয়েশনটা এখানে নিলাম, এই যে ইকুয়েশনটা ওখান থেকে নিয়ে আসলাম যে আমাদের এলডি রিকোয়ার্ড কত, সেটা এফওয়াই 60 ই ডিভাইডেড 20 ল্যামডা ইনটু আবার এফসি প্রাইম ইনটু হচ্ছে ডিবি। তো এখানে আমরা ডিবি জানি, এফসি প্রাইম আমাদের গিভেন আছে শুধু, তারপরে এফওয়াই গিভেন আছে
যেগুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে হলো এই ফ্যাক্টরগুলো সাই এবং ল্যামডা। এই ফ্যাক্টরগুলো এই যে সাই এবং ফ্যাক্টরগুলো আমরা একটু দেখি, টিই আর হচ্ছে হলো ল্যামডা। আমরা এখান থেকে না দেখে ওইখানে চলে যাব, কত আসে। এখন আমাদের যে ফ্যাক্টরগুলো লাগবে সেটা তোমরা একটু আমাকে বলো যে কি কি হওয়ার কথা। সাই টি ই আর হচ্ছে ল্যামডা। এখন হচ্ছে হলো তোমাদের টাস্ক, তো বলো আমাকে কত হবে কোন ফ্যাক্টরটা। আমরা আসলে এই টপ রিইনফোর্সমেন্ট কি করতে চাচ্ছি, যেটা বলা আছে অলমোস্ট 18 ইঞ্চি উপরে থাকবে বটম ফেসের। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। একটু বলো কথা বলছো। ফার্স্টে দেখো যে টি, সাই টি কাস্টিং পজিশন ফ্যাক্টর, এটা কত হবে? স্যার 1.3। 1.3 এটা 1.3। দেন ইপক্সি কোটিং ফ্যাক্টর 1 আর কংক্রিটের এগ্রিগেট ফ্যাক্টর স্যার 1 1 হবে, কারণ আমাদের একটা নরমাল ওয়েট কংক্রিট বলা আছে। যদি লাইট ওয়েট কংক্রিট বলা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা 1.75 হবে। আমাদের নরমাল ওয়েট কংক্রিট বলা আছে, আমরা এখানে 1 ধরবো। তাহলে এই ফ্যাক্টরগুলো এখান থেকে চুজ করে দেবা, সিম্পল জিনিস। তো সেগুলো এখানে আমি অলরেডি করে রাখছি এই জিনিসটা, যে এখানে যে বার আমরা চিন্তা করতেছি তার নিচে 18 ইঞ্চি পরিমাণ প্রায় কাস্টিং করা হচ্ছে। তো এখানে 12 ইঞ্চির চেয়ে বেশি আছে 1.3, বাকিগুলো। আমরা যদি এখানে এলডি রিকোয়ারটা বের করি, ডিবি হচ্ছিল আমাদের 11/8 ইঞ্চ, যে বারটা নিয়ে আমরা কাজ করতেছি। তো 84.8 ইঞ্চি হলো আমাদের রিকোয়ারমেন্ট। আমি এখানে জাস্ট একটু আঁকার চেষ্টা করি। তার মানে এই জায়গা থেকে এই জায়গা যে আমি কেটে ফেলতেছি, এই ডিস্টেন্সটা আমার অ্যাপ্রক্সিমেটলি ধরো 85 ইঞ্চির মতো প্রয়োজন। এটা হচ্ছে রিকোয়ার্ড। এখন সমস্যাটা কি? সমস্যাটা হলো যে আমরা এএস আমাদের যে রিকোয়ার্ড ছিল সেটা ছিল 2.90 ইঞ্চি স্কোয়ার, এটা ছিল রিকোয়ার্ড। আর আমরা প্রোভাইড যেটা করছি সেটা ছিল কত? 3.12 ইঞ্চি স্কোয়ার, এটা ছিল প্রোভাইডেড। আমাদের যেহেতু রিইনফোর্সমেন্ট কিছুটা হলো চেঞ্জ করে দিচ্ছি আমরা প্রোভাইড করার সময়, তো আমরা ইচ্ছা করলে আসলে ডেভেলপমেন্ট ট্রেনটা কিছুটা কম ধরতে পারি। কারণ আমরা এর আগে যখন থিওরিটিক্যালি পড়ে আসছি দেখছো যে এখানে আসলে এএস ইন্টু এফওয়াই পরিমাণ ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। তাহলে এএস চেঞ্জের সাথে সাথে ডেভেলপমেন্ট লেন্থও কিছুটা চেঞ্জ হয়। সো আমরা সেইটাকে ইনকর্পোরেট করতে গেলে জাস্ট ঐকিক নিয়ম আর কি, যে এলডি প্রোভাইড হবে হচ্ছে হলো এলডি রিকোয়ার্ড মাল্টিপ্লাইড হচ্ছিল এএস রিকোয়ার্ড বাই এএস প্রোভাইডেড। এটা জাস্ট ঐকিক নিয়ম, দুইটাকে ইকুইভ্যালেন্ট করা। তো সেখান থেকে আমরা প্রোভাইড যদি করতে হয় যে আমাদের 84.8 হলো প্রয়োজন হবে, আমাদের রিকোয়ার্ড ছিল 2.9, আমরা প্রয়োজনের বেশি দিছি, সো 3.12। তাহলে এটাকে আমরা কমায় আনতে পারতেছি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত হবে? 78.9, তো আমি ধরলাম 80 ইঞ্চি, জাস্ট অ্যাপ্রক্সিমেট ধরলাম। তাহলে এতটুকু প্রোভাইড করলে হয়ে যাবে। তার মানে আমাকে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে আমার এটা রিকোয়ার্ড দরকার নেই, 80 ইঞ্চি দূরে যে কাটতে হবে, এই জিনিসটাই আমাদের হচ্ছে মেইনলি জানার বিষয়। বাট তোমাদেরকে এখনই আমি ক্লিয়ার করে দিই একটা জিনিস, আমরা যদিও বলতেছি যে এলডিতে কাটা যাবে, তাহলে কাটা যাবে, বাট আমরা এখানে কাটবো না। আরো কিছু জিনিস আছে সেগুলো আমরা একটু পরে, এই ডেভেলপমেন্ট লেন্থের আইডিয়ার পরে আমরা আর একটা টপিকসে যাবো হুক, তখন যে আমরা বার কাট অফ আরো ডিটেলস করবো। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে না আমাদের ডেভেলপমেন্ট লেন্থের যে আইডিয়াটা, যে কতটুকু ডেভেলপমেন্ট লেন্থ লাগবে। এখন তোমরা একটু ভালো করে চিন্তা করো, আমরা নেক্সট যে টপিকসটা পড়বো এটার আমি জাস্ট একটু আলোচনা এখানে করতে যাচ্ছি। এই দিকে যদি এই রিইনফোর্সমেন্টটার 80 মিলিমিটার ডেভেলপমেন্ট লেন্থ প্রয়োজন, তাহলে এই দিকে কতটুকু দরকার হবে? কি মনে হয়?
আমরা তো এইদিকে চিন্তা করলাম, তাই না? যদি এটা একটা কন্টিনিউয়াস বিম হতো তাহলে তো আমরা ইজিলি এইদিকেও ধরো দিতে পারতাম, তাই না? এইদিকেও হয়তো বা এরকম 80 মিলিমিটারের মতো প্রয়োজন হবে যদি আমরা চিন্তা করি, কিন্তু আমাদের তো কলামের একটা নির্দিষ্ট ডাইমেনশন থাকে। ধরো এখানে কত দেওয়া আছে দেখো, ধরো 21 ইঞ্চি দেওয়া আছে, তো এখানে 21 ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে। তো তুমি যদি কনক্রিট কভার চিন্তা করো তাহলে হয়তো বা তুমি দিতে পারবা হচ্ছিল কত, আরো 2 ইঞ্চি বাদ দিয়ে ধরো 19 ইঞ্চির মতো দিতে পারবা। এই দিকে প্রয়োজন 80 ইঞ্চি, বাট এইদিকে হচ্ছে 19 ইঞ্চি। এটা কি আসলে প্র্যাকটিক্যালি ঠিক হচ্ছে, তোমাদের কি মনে হয়? ডেভেলপমেন্ট লেন্থ তো সব দিকেই দরকার, এদিকে যেমন বন্ড দরকার এদিকেও দরকার হতে পারে। তোমাদের কাছে কি মনে হয়, ঠিক আছে জিনিসটা কিভাবে দিলে? তোমরা কি আমার কথা বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি? না বুঝলে বলো। স্যার একটু আবার বলবেন স্যার। আমি বললাম যে এইখানে যে রিইনফোর্সমেন্টটা আমরা দিচ্ছি সেটা তো বললাম যে 80 ইঞ্চির মতো দিতে হবে। এই দিকে যে আমরা আমাদের 21 ইঞ্চি কলাম আছে মাত্র, এই দিকেও তো আসলে অনেকখানি দূরত্বই যাওয়ার কথা যদি বন্ড দিতে হয় বা এরকম কিছু। বন্ডের জন্য এনাফ জায়গা তো নাই, কি করা যেতে পারে সেটাই জিজ্ঞেস করলাম সহজভাবে। স্যার ডাইমেনশন বাড়াবো কলামের? না, কলামের ডাইমেনশন তো আগে থেকে ফিক্স থাকবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমরা যে রিইনফোর্সমেন্টটাকে এইভাবে যতটুকু দেওয়া সম্ভব দিয়ে এটাকে হুক দিব, এরকম 90 ডিগ্রি হুক অথবা 180 ডিগ্রি হুক। এবং এখানে মিনিমাম কতটুকু যেতে হবে সেটারও আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, যেটা আমি পরের টপিকসে যাবো, যে হুক লেন্থ কিভাবে চিন্তা করতে হয় বা হুক দিলে তার ডেভেলপমেন্ট লেন্থ কত হয়, সেই জিনিসগুলো আমাদের এর পরের টপিকস হিসেবে আমরা দেখবো। ঠিক আছে, তো এর পরের দিন আমরা হয়তো বা এই যে হুক আছে হুকের পোর্শনটা শুরু করবো। এটা শুরু করে দেন হচ্ছিল ওই একই ম্যাথ আমরা হচ্ছিল হুকের জন্য করবো, যে হুকের জন্য কিভাবে করতে হবে। ঠিক আছে, তো এটা আশা করি নেক্সট দিন শুরু করব। আজকে শুরু করলে আমি শেষ করতে পারবো না, তাহলে নেক্সট দিন হচ্ছিল এটা শুরু করবো। টাইম নাই, আর হয়তো 3-4 মিনিট আছে। ঠিক আছে, আমি ক্লাস এখানে আজকে শেষ করবো।